এক্সট্রিম স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়ালিটির পরকাষ্ঠা, জাস্টিস, অকর্ম অর্থাৎ যে কর্মের সাথে মানুষ কখনো লিপ্ত হয় না বা লিপ্ত না হওয়ার কাছাকাছি জায়গায় অন্তত কলিযুগ অনুসারে সে পৌঁছাতে পারে, অন্তত সংখ্যাগরিষ্ঠ মানুষ লেজিটিমেট অকুপেন্সি, জ্ঞানের পরিপূর্ণ জ্ঞানের আধার বা এক্সট্রিম নলেজ, এক্সট্রিম যে কোনো কথার সাথে এক্সট্রিম, দ্যাট ইজ কল্ড দ্য স্যাটার্ন। অন্তত সৌরজগতের মধ্যে সেই নলেজ তাকে দিয়েছে বাই অর থ্রু দ্য সান। এই শনি আগামী 13ই জুলাই বকরি হতে চলেছে। আমি গতকাল এর ওপরে একটা অনুষ্ঠান করেছি, তার নেচার, বাট বহু মানুষ নাক্ষত্রিক প্রভাব থেকেও বিষয়টি জানতে চেয়েছে। তো সেই কারণে আজকে এই যে দ্বিতীয় পর্ব করব, এটা মূলত নাক্ষত্রিক প্রভাবের ওপর করব, কারণ দুটো নক্ষত্রে শনির এই গোচর সংগঠিত হবে। শনি এখন নিজের নক্ষত্রে রয়েছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এরপরে শনি 3রা অক্টোবরের পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে, যা বৃহস্পতির নক্ষত্র, এবং যে ঘরে সে অবস্থান করছে সেই ঘরের ডিসপোজিটরের নক্ষত্র, এবং সেই নক্ষত্রে রাহু অবস্থান করবে। মোটামুটি রাহুর অবস্থান সম্ভবত 23 বা 24 নভেম্বর 2025 পর্যন্ত। আমি পরে দেখে বিষয়গুলো বলছি আর কি, ডেট টাইমগুলো। তো এই সিচুয়েশনে অবস্থান করার জন্য যে সার্বিক ফলাফল তথা আমাদের জীবনে তথা গ্লোবালি তার ইফেক্ট কি হবে, নাক্ষত্রিক ইফেক্ট, সেই নিয়ে আলোচনা করব। চেষ্টা করব একদম টু দ্য পয়েন্ট আলোচনা করা, যাতে আপনাদের আসল বিষয়টা সাথে যুক্ত থাকা যায়। আর 2 নম্বর যেটা, সেটা বলার, এই আলোচনাটা খুব ডিপ সিগনিফিকেন্স থাকবে, অন্তত আমার ক্ষমতা অনুসারে আমি চেষ্টা করব। তো যারা মোটামুটি একটু অ্যাস্ট্রোলজি সম্পর্কে কনসার্ন, তারা চেষ্টা করবেন, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স, অন্তত তার মর্মার্থটা বার করবার চেষ্টা করবেন। দেখুন, আমি কতগুলো বেসিক জায়গাকে টাচ করে যাই। সেটা হচ্ছে, আমি গতকালই আলোচনায় বলেছি, যবেই সেটা আপলোড হোক, সেটা হচ্ছে কোনো গ্রহ যখন বক্রী হয়, সে তার উপবৃত্তাকার কক্ষপথে যে রাশিতে সেই মুহূর্তে সে অবস্থান করছে, তাই সেই রাশিতে অবস্থান করাকালীন পৃথিবী কাছাকাছি এসে উপস্থিত হয়। তো তার ফলে সেই ডিস্টেন্সটা তখন পৃথিবী থেকে কম্পারেটিভলি কম হয়। প্রত্যেকেই ঘুরছে, ঘুরতে ঘুরতে তাদের আপেক্ষিক যে কৌণিক গতি থাকে সেটা এমন স্তরে পৌঁছায়, সব গ্রহের সাথেই পৃথিবীর পৌঁছায়। বা আমরা যদি অন্য গ্রহে বসবাস করতাম, তাহলে পৃথিবীকে অন্য গ্রহের সাপেক্ষে তখন আমরা দেখতাম। তো এটা আপেক্ষিক সম্পূর্ণ হয় যখন আমাদের কিছুদিনের জন্য মনে হয় যে সেই গ্রহ পিছন দিকে চলে যাচ্ছে কম্পারেটিভলি। কেউ পিছন দিকে যাচ্ছে না, সামনের দিকেও যাচ্ছে না, এটা একটা মোটামুটি উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ। সুতরাং এখানে কোনো লিনিয়ার মুভমেন্ট নেই, যদিও আমি গতকালের উদাহরণ কিন্তু লিনিয়ার মুভমেন্ট দিয়ে বুঝিয়েছি, বা এর আগেও বলেছি, কারণ কৌণিক গতিবেগে সেটা বোঝাটা একটু টেকনিক্যালি একটু কমপ্লেক্স। যাদের ধরুন একদম বেসিক ফিজিক্সের যাদের পেডিস্টাল না আছে, তাদের পক্ষে বোঝাটা একটু কষ্ট সাপেক্ষ, এবং বিষয়টি খুব ইনসিপিড হয়ে যাবে, খুব নিরস হয়ে যাবে, ভালো লাগবে না বুঝতে। সো দ্যাটস ওয়াই আমি সেটাকে কিছুটা প্রাসঙ্গিক করে খুব সহজবদ্ধভাবে আমার ক্ষমতা অনুসারে বলবার চেষ্টা করেছি। তো বিষয় হচ্ছে, তো শনি এই যে 13 তারিখ বকরি হতে চলেছে, তার মোটামুটি 5-6 দিন আগে থেকে স্যাটার্ন একটা স্ট্যাটিক ফেজে চলে যায়। সেটা 7 তারিখ প্রায় সন্ধেবেলার পর থেকে, এবং সেটা বকরি হবে। বকরি হওয়ার পরেও আরও 6 ডেজ ও স্ট্যাটিক থাকবে, তারপরে কোয়াসি স্ট্যাটিক থাকবে। এই পুরো ফেজটা চলে অগাস্টের প্রায় ফার্স্ট উইক পর্যন্ত। তারপরে ইট উইল বি টেকিং দ্য রেট্রোগ্রেড মোশন, যেটা কম্পারেটিভলি আস্তে আস্তে 4 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম যাবে। তো এটা হচ্ছে বেসিক প্ল্যাটফর্মটা, যার উপর দাঁড়িয়ে আমরা বলবো 7 ডিগ্রি 42 মিনিট পর্যন্ত শনি 13 তারিখ যে কৌণিক দূরত্ব মীন রাশিতে শনি অতিক্রম করবে প্রথমবার বকরি হওয়ার পূর্বে, সেটা, এবং সেটা নবাংশে কন্যা রাশির ঘর, এবং শনির নিজের নক্ষত্রের বিস্তার আছে 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে।
তো এই নক্ষত্রে শনি বকরি হচ্ছে। তো উত্তর ভাদ্রপদ শনির নিজের নক্ষত্র এবং এই নক্ষত্রের গুণাবলী সম্পর্কে আমি কিছুদিন আগেই আলোচনায় আপনাদের বলবার চেষ্টা করেছি যে এই নক্ষত্রের যে মানে এই নক্ষত্র মনে রাখবেন পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্ব আষাঢ়া, উত্তর আষাঢ়া, প্রত্যেকটারই একটা প্রি আছে, একটা পোস্ট আছে, ঠিক আছে? সেরকম পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এরা সবসময় জোড়া নক্ষত্র হিসাবে থাকে। তো আমি এর জাস্ট কিছুদিন পরেই যখন কেতুর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের নিয়ে আলোচনা করব, তখন দেখবেন উত্তর এবং পূর্ব ফাল্গুনী নিয়েও কিছুটা বলবো। এ বিষয়ে পূর্বে অনেক বলা আছে, অনেকে হয়তো জানেন। তো বিষয়টা হচ্ছে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে নক্ষত্র দেবতা আছে তাকে বলা হয় আহির্বুধান্যা। তাকে বলে যে গভীর সমুদ্রে বসবাসকারী একটি সার্পেন্ট বা সর্প, যার শক্তি বা এনার্জি অসীম। অসীম যখনই বলা হয়, অন্তত সৌরজগতের মধ্যে যখন তাকে অসীম রূপে কল্পনা করা হচ্ছে, তখন সেটা ধরে নেওয়া যেতে পারে আমাদের ক্ষমতার থেকে অনেক গুণ বেশি। অনেক গুণ মানে অনেক কয়েক লক্ষ গুণ বেশি। প্রথম কথা সমুদ্র, ধরুন প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগর মোটামুটি পৃথিবীর প্রায় 43-44% অংশ শুধু প্রশান্ত মহাসাগর। তো এবার বুঝতেই পারছেন, তো তার মনে করুন গভীরে বসবাসকারী কোনো সার্পেন্ট আছে, বিপুল আকার যুক্ত। আমি আপনাদের মানে ফিকটিশাসলি বোঝানোর চেষ্টা করছি। এবং তার শক্তি, তার আকার বড়, তার ক্ষমতা বড়, সুতরাং অবভিয়াসলি তার যে মোমেন্টাম সে প্রোভাইড করবে বা তার যে এনার্জি সে এক্সারসাইজ করবে সেটা অনেক বেশি হবে ন্যাচারালি। তো এখানে বলা আছে যে ওয়াইল্ড এনার্জি কথাটার মধ্যে ধরুন বন্য শক্তি, আমরা অনেক সময় ইউজ করি এই কথাটা। এই ওয়াইল্ড এনার্জি বলতে বোঝা যাচ্ছে যে আমাদের যে শক্তি মোটামুটি সোকল্ড, আমরা যারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষ, তাদের যে এনার্জি তার থেকে অনেক গুণ বেশি এনার্জি সমুদ্রের গভীরে বসবাসকারী যে খুব গোপনে অবস্থান করে এবং যে কোনো বিষয়ের কোর এবং ফিলোসফিক্যাল যে নলেজ এবং তার যে স্পিরিচুয়াল নলেজ, ফিলোসফিক্যাল নলেজ মানে সেটা স্পিরিচুয়াল বোধ নলেজ আছে, সেটা আমাদের এনহ্যান্স করতে সাহায্য করে। এটা হচ্ছে মেন ব্যাপার। এখানে প্রথমে যেভাবে তাকে ব্যাখ্যা করা হচ্ছে সেই ব্যাখ্যাটার মধ্যে একটা ভীতি আছে, কিন্তু অ্যাকচুয়ালি তার যে এক্সারসাইজ আছে, যদি তাকে প্রপারলি ইউটিলাইজ করা যায় তাহলে সে কিন্তু আপনাকে নলেজ দেবে এবং সেই নলেজ আপনার হিউজ স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হবে। আমি যারা লার্নার আছেন, বিশেষত এই চ্যানেলে বহু মানুষ, অন্তত আমি জানি প্রায় 100-3 মানুষ এমন আছেন যাদের অনেকের সাথে আমার কথাবার্তা হয়। তো তারা কিন্তু এই যতটুকু এখান থেকে ইনপুট পাওয়া যায় শেখেন। তাদের একটা জিনিস বুঝবেন যে দেখুন, এই যে ট্রান্সফরমেশন কথাটা কোন হাউস থেকে দেখা হয়, সবসময় 8th হাউস থেকে। 8th হাউসের এনার্জি, যেই এনার্জি কিন্তু আমাদের যে ন্যাচারাল যে ইমোশন, প্যাশন আছে, অবসেশন আছে, ইহজগতের যে মোহমায়া আছে, অর্থাৎ যে হ্যালুসিনেশন আছে, শুক্র এবং রাহু এবং মঙ্গল যে হ্যালুসিনেশন তৈরি করে, তার বিরুদ্ধে গিয়ে, কারণ আপনি যতক্ষণ হ্যালুসিনেশনের বাইরে না বেরোতে পারবেন, মেটেরিয়াল জগতের বাইরে না বেরোতে পারবেন, ততক্ষণ আপনি পরম জ্ঞানের কাছাকাছি পৌঁছাতে পারবেন না। দুটো একসাথে হবে না, এরকম কোনো প্রসেস নেই। দুটো বিরুদ্ধ গুণ একমাত্র ভগবান নিতে পারে। ভগবান লিমিটেড জায়গায় আনলিমিটেড, মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখাচ্ছে, লিমিটেড জায়গায় আনলিমিটেড, আবার আনলিমিটেড জায়গায় লিমিটেড। সমগ্র যে ব্রজের যে দড়ি সেটা কোমরে ছোট পড়ে যাচ্ছে, কোমরটা এইটুকু, এটা বাচ্চা ছেলের কোমর, খুব দুষ্টুমি করছে, তো মা কোমরে দড়ি বেঁধে রাখার চেষ্টা করছে, তো দড়িতে কোলাচ্ছে না,
লিমিটেড জায়গায় আনলিমিটেড জায়গায় জায়গা নিয়ে লিমিটেড জায়গাকে বাঁধন রাখতে পারছেন। এই বিরুদ্ধ গুণ একমাত্র পরম ভগবানের আছে, এছাড়া কারুর নেই। কোনো মানুষ যদি সেটাকে করার চেষ্টা করে তার ফল কী হবে আমি জানি না, কিন্তু সেটা সম্ভব নয় কখনো। তো এই নক্ষত্র কি করে? প্রবল অপ্রতিরোধযোগ্য যে জীবনের যে বাধা আছে তাকে কাটিয়ে দিতে সাহায্য করে, তাকে পার করতে সাহায্য করে। উত্তাল সমুদ্র বা উত্তাল নদী, আমাদের বিদ্যাসাগর মহাশয় তার মাকে দেখতে যাচ্ছেন, তো কেউ যাবে না, তিনি নিজেই ঝাঁপ দিয়ে দিলেন, যা হবে মায়ের নাম করে ঝাঁপ দিয়ে দিলেন, পৌঁছেও গেলেন। কোনো মনুষ্যের পক্ষে হয়তো আমরা যা গল্পে পড়েছি যে সেটা সম্ভব নয় সেই মুহূর্তে দামোদরকে ক্রস করা। দামোদর কিন্তু অত্যন্ত নদ হিসাবে দেখানো হয়, সেই জন্য তার গর্জন তর্জন বেশি, এবং তাও বর্ষাকালে পার হচ্ছে, তৎকালীন সময়ে যখন যোগাযোগ ব্যবস্থা বা এত আদপেও উন্নত নয়। তো সেই সময় এইরকম অপ্রতিরোধযোগ্য যে সমস্ত কর্ম আছে সেই কর্মকে এক্সারসাইজ করতে সাহায্য করে। কোথায় করে? বাই ট্রান্সফরমেশন। কি প্রকৃতির ট্রান্সফরমেশন করলো না, তার উইল ফোর্সটাকে প্রপার কাজে, যেই কাজটা খুব কঠিন কিন্তু তাকে দিয়ে এক্সিকিউট করিয়ে দিল কাজটা। কোথা থেকে করছে? রবি থেকে মূল ত্রিকোণে। কার ট্রান্সফরমেশন হচ্ছে? সোলের ট্রান্সফরমেশন হচ্ছে। আমাদের বাইরের এই যে হাড় মাংস, এটা হচ্ছে অবয়ব, আমাদের আসল হচ্ছে সোল। সোল বেরিয়ে গেলে আমরা কি বলি? দেহান্ত হয়ে গেছে, দেহ অন্ত হয়ে গেছে, নো লঙ্গার টু বি। তো সোল হচ্ছে মেন জিনিস। তো ওই সোলকে ট্রান্সফর্ম করে। সোল যখন ট্রান্সফর্মড হয়, সোলের ট্রান্সফরমেশন কখনো মেটেরিয়ালের সাথে মিলতে পারে না, এটা প্রথম বোঝার চেষ্টা করবেন। তার কোনো মেটেরিয়াল সত্তা নেই, তাকে ভগবান এমন প্রসিডিওর করে দিয়েছে যে মেটেরিয়াল বডির মধ্যে সে ঢুকে যায়। সেই জন্য আমাদের কখনো মৃত্যু নেই, যদি সোকল্ড বলা যায়, কারণ আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উত্তীর্ণ হয়ে যাচ্ছি, এবং কোনো সময় যদি স্যালভেশনের জায়গায় এসে যায় তাহলে তখন সেটা বেরিয়ে যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা শুধু দেহ ধারণ করে যাচ্ছি, সেই হিসাবে আমাদের মৃত্যু নেই। সোল কখনো মৃত্যু হতে পারে না। তো সেই হিসাবে সেই সোলকে ট্রান্সফর্ম করছে। রবি থেকে, এই রবির মূল ত্রিকোণ থেকে 8th হাউসে ঘটনাটা ঘটছে। কোথায় নক্ষত্র দেওয়া আছে দেখুন। 2 নম্বর হচ্ছে কোন ঘরে দেওয়া আছে? শুক্র যেই ঘরে গিয়ে তুঙ্গ হয়, অর্থাৎ মানুষের রিপু দোষ যে ঘরে গিয়ে প্রবল আকার ধারণ করে। আই মাস্ট হ্যাভ দিস, আমাকে এটা পেতে হবে, আমাকে ওই জমি পেতে হবে, আমাকে ওই বাড়ি কিনতে হবে, আমাকে ওই গাড়ি কিনতে হবে, আমাকে ওই মোবাইল কিনতে হবে। এই যে মানুষের মেটেরিয়াল জিনিসের প্রতি যে আকাঙ্ক্ষায় পুরো জগৎটা চলছে কি করে, এই পুরো জগতে এন্টায়ার সব তো মেটেরিয়াল জিনিসেরই আদান প্রদানের মাধ্যমে, হয় সেটা গুডস হোক অথবা সার্ভিস হোক, এই দুটোর মাধ্যমেই পুরো জগৎ চলছে। তো তার মধ্যে আপনারা যদি পর্যবেক্ষণ করে দেখেন 99.99 ভাগই সেটা মেটেরিয়াল জিনিস। তার মানে মেটেরিয়াল জগতে মেটেরিয়াল জিনিসেরই আদান প্রদান হচ্ছে, কিন্তু এই মেটেরিয়াল জিনিসের সাথে আমাদের সোলের কোনো ভারসাম্য, কোনো যোগ নেই। 2 নম্বর হচ্ছে এই মেটেরিয়াল জিনিসকে যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়া যায়, সেই জন্য এখানে এই দুটো নক্ষত্রকে দেওয়া আছে। রেবতী নয়, রেবতী নক্ষত্রের অনেক গন্ডগোল আছে, সেটা বলবো যখন সেই নক্ষত্রে শনি যাবে বা অন্য কোনো গ্রহ ট্রানজিট করবে, বলার মতন হলে বলবো। এই যে উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এবং এর বিস্তার কিন্তু মীন রাশির সিংহভাগ, প্রায় 60 ভাগ পর্যন্ত বিস্তার। তো সেই 60 ভাগে কিন্তু আমাদের বলছে যে এভরিবডি মাস্ট ট্রান্সফর্ম ইনটু দ্য স্পিরিচুয়াল পাথ, মেটেরিয়াল দিক থেকে বেরিয়ে যান। সেই জন্য শুক্রকে এখানে একটা সীমিত কন্ট্রোলের মধ্যে রেখেছে, না হলে গন্ডগোল করে ফেলত। রাহু শুক্র একসাথে অবস্থান করলে আমি বহু মানুষের দেখেছি 97-এ 6-এর এন্ডের দিক থেকে 7 বার্থ, কেতু শনি একসাথে বসে রয়েছে, গন্ডগোল আছে সেই ছকে। যদি সেরকম জায়গায় দশা অন্তর দশা পড়ে যায়, নবাংশে বা ষোড়শাংশে যদি খারাপ জায়গায় প্ল্যানেটের পোস্টিং হয়ে যায়, গ্রহ যদি দুর্বল থাকে, উইক থাকে, তাহলে কিন্তু
মার্গদর্শনের ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। তো কি করে এই নক্ষত্র, সেটা হচ্ছে স্যাটার্ন এখানে যখন থাকে গোজ ইনটু স্পিরিচুয়ালিটি, ধর্ম, জাস্টিস, হার্ড ওয়ার্ক, কঠিন কাজ। কঠিন মানে কিন্তু ভাববেন না যে আপনি জগদ্দল পাথরকে ঠেলে ঠেলানোর চেষ্টা করছেন, এরকম কোনো। কঠিন মানে কিন্তু সেটা কোনো ম্যাথামেটিক্স, সেটা কোনো সামও হতে পারে, সেটা করতে আপনার 3 দিন সময় লাগছে তা সলভ বার করতে, সেটাও কঠিন। অ্যাবস্ট্রাক্ট ফর্মে জিনিসটাকে নেবেন। রেবতী নক্ষত্রকে টাচ করার পূর্বে সকল যে সমস্ত পরীক্ষা পাশ করে আমাদের সামনের দিকে এগোতে হয়, সেই সমস্ত পরীক্ষা এগোতে এই নক্ষত্র কিন্তু পূর্ণভাবে সাহায্য করে বাই ট্রান্সফর্মিং আওয়ার সোলস ডাইরেকশন। যখন আমাদের সোলের উপরে মন বুদ্ধি অহংকারের যে চাদর থাকে সেটাকে হাঁটাতে এই নক্ষত্র সাহায্য করে। এবং যেটাকে বলে যে যার নাম বলছি সেটা বলাটা উচিত নয়, তবুও বলছি, মানে আমার বলা উচিত নয় আর কি। তো মোক্ষ যাকে বলা হয় কৈবল্য, এর বেশি আর কিছু বলছি না। অনলি ইউ অ্যান্ড ভগবান যেখানে থাকে সেই যে কানেকশন, এই কানেকশনের বেসিক জায়গাই হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। সেই জন্য আমি বহু মানুষকে দেখেছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মালে বা সেই নক্ষত্রের অতিরিক্ত যদি এক্সারসাইজ কেউ করে ফেলে বা ম্যাল ইউটিলাইজেশন হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু গণ্ডগোল। আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছি যে 88 সালের মোটামুটি অগাস্টের শেষের দিক থেকে অক্টোবরের প্রথম দিক পর্যন্ত, বা অক্টোবরের প্রায়, আমার এক্স্যাক্ট ডেট মনে নেই, সেই সময় পর্যন্ত মঙ্গল বকরি ছিল এই ঘরে। তার 15.5 বছর বাদে পুনরায় বকরি হয়েছে, এবং সেটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ছিল। যাদের যাদের জীবনে এই স্পেসের মধ্যে দিয়ে পুরুষ মহিলা গেছে, বিশেষত জাতিকা যারা আছে, তাদের জীবনের অধিকাংশ ক্ষেত্রেই কিছু না কিছু মূল সমস্যা আছে। সমস্যা কিন্তু সবার আছে। দুঃখালয়ম এই জগতের নাম, সে একেবারে পৃথিবীর সব থেকে ধনী মানুষ থেকে নর্মাল মানুষ সবার আছে। কিন্তু সমস্যা আমি বললাম যে কিছু এমন সমস্যা আছে যেটা আমাদের কনভেনশনাল লাইফ যেটা হয় সেটা থেকে তাকে ডিরেইলড করে দিয়েছে। যদি একান্ত সেই সময় শনি যেহেতু স্যাজিটেরাসে ছিল, তো স্যাটার্ন যদি অত্যন্ত, এবং বকরি ছিল, এবং বকরিতে সে প্রায় 2 ডিগ্রির মতন নেমে এসেছিল, মানে গণ্ডান্ত হয়ে গেছিল। যদি সেই সংক্রান্ত কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ছক ভীষণ দুর্বল থাকবে এবং ডাইরেকশনলেস হয়ে যাবে, তাকে কেউ হেল্প করতে পারবে না সেই জাতীয় মানুষকে। তো সেই রকম কিছু নেগেটিভ জায়গাও রয়েছে। মানুষকে অন্তর্দৃষ্টি সম্পন্ন দেয় দার্শনিক প্রেক্ষাপটে, দার্শনিক মানে স্পিরিচুয়াল, স্ট্রং কনসেন্স দেয়, যা গুরুদেব বলতেন ভবসাগর। ভব মানে হচ্ছে আমাদের এই মেটেরিয়াল, আমাদের যে দুঃখ, ভবরোগ বলে না, গুরুদেবরা বলেন ভবরোগ, কৌড় বৈষ্ণব গুরুরা বলেন ভবরোগে আক্রান্ত, এই মেটেরিয়াল জগতের আসক্তি, জনম মৃত্যু যারা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, 7 রকম দুঃখ আছে যাতে আমরা আক্রান্ত থাকি, সেই আক্রান্তের হচ্ছে ভবসাগর। একে পার হওয়া, ট্রান্সফর্ম করা, এই নক্ষত্রের কথা। এত কথা কেন বলছি, এতগুলো কথা যা অনেক মানুষ ভাবতে পারে কি বক বক করে যাচ্ছে, কোনো কারণ আছে বলার ক্ষেত্রে। এবার আসি আপনারা যারা শুনতে, যেটার জন্য দেখুন, দুটো নক্ষত্র, মানে এক জোড়া নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, 2 নক্ষত্রকে আমরা একটি চারপাই যেটাকে বলে হিন্দিতে নর্মালি, যে খাটিয়া, তার 4টে চরণকে বলা হয় মুখ্যত, অর্থাৎ 4টে পা। কোথায় নেওয়া হয় 4টে পা? নর্মালি যখন আমরা শুয়ে থাকি, এটা অন্তিম যাত্রাকে নির্দেশ করে। সেই ভগবান বুদ্ধের এক শিষ্য এক অতি শীর্ণকায়া ব্যক্তিকে দেখে একটু হেসে ফেলেছিল আর কি। সে হয়তো হাঁটতে পারছে না, কোনোভাবে তার
অত্যন্ত জরাজীর্ণ পূর্ণ শরীর, তাকে দেখে হেসে ফেলেছিল সামান্য। ভগবান বলছেন নিজেরও তো, বুদ্ধ বলছেন আর কি, ভগবান বুদ্ধ বলছেন ওটা তোমার আয়না, তোমার ভবিষ্যৎ, তুমি নিজেকে দেখে অ্যাটলিস্ট হেসো না। তো আমাদের সবসময় বোঝা উচিত আমরা আমাদের অন্তিম পদের দিকে এগিয়ে চলছি প্রত্যেক মুহূর্তে। আমি অনেকবার উদাহরণ দিয়ে বলি না, যে যখন কোনো মৃতদেহ যায়, এখন তো ঢাকা গাড়ি করে নিয়ে যাওয়াই রেওয়াজ অন্তত শহরাঞ্চলে, তো আমরা একটা প্রণাম করি, ভগবানের নাম করতে করতে যাচ্ছে, ঠিক আছে। তো যখন যাচ্ছে নাম করতে করতে, তখন আমরা কি ভাবি যে আমরা কিন্তু সেই ফর্মে আর যাব না, মানে অ্যাজ ইফ সেটা আমার জীবনে ঘটবে না, আমি ব্যতি রেখে সব কিছু ঘটবে এবং আমি শুধু অ্যাকুমুলেশন করে যাব, হারবারিং করে যাব, জীবনের সঞ্চয় করে যাব, যত আছে পারপাস নেই, কিছু নেই, করে যাচ্ছে। এটা আমরা বেসিক্যালি করি। তো এই নক্ষত্রের, এই যে দুটো নক্ষত্রের যে চরণ, এই দুটো নক্ষত্রের মানে আমি যেটা বললাম যে খাটিয়া, অ্যাকচুয়ালি চারপাই যাকে বলে, এটা আমাদের অন্তিম যাত্রাকে নির্দেশ করে। অন্তিম যাত্রা মানে অন্তত এই জীবনের শেষ। তো এই শেষকে যেহেতু নির্দেশ করছে, শেষ মানে কি? শেষ মানে ইজ এ নিউ বিগিনিং। আমাদের সোল কি হয়? সাইজে তো বড় হবে না। সোলের আয়তন কত আছে না, উপনিষদে বলা আছে একটি আমাদের যে কেশ আছে, চুল, তার 10,000 ভাগে 1 ভাগ, তার মানে অতি ক্ষুদ্র আয়তন। তো সে আর কত বাড়বে? বাড়বে যেটা, সেটা হচ্ছে সে যে অভিজ্ঞতাটা নিয়ে যাবে, পরে যে শরীর পাবে, সেখান থেকেই তার কাউন্টিং শুরু হবে। এটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টস করি, আমরা ব্রড ফরওয়ার্ড করি, ক্যারি ফরওয়ার্ড করি, এটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড, চলে যাচ্ছে পরের জন্মের দিকে। আবার সেই জন্মে গিয়ে তার প্রারব্ধ অনুসারে সেটা সঞ্চয় হবে। আমরা যখন ছক দেখি, তখন যেটা দেখি তার প্রারব্ধ কর্ম। ওই জন্য ফিজিক পার্টে অন্য কোনো জায়গায় কোনো চেঞ্জ হয় না, বডি চেঞ্জ হয়, কারণ বডি এই ইহজগতের মধ্যে যুক্ত। বাইরে থেকে কোনো ফোর্স দিয়ে কোনো কিছুকে চেঞ্জ করা যায় না, কারণ সেটা আগে থেকে নির্দিষ্ট করা আছে। সেটা কমতে পারে বা অত্যন্ত ভগবানের আশীর্বাদ থাকলে বাড়তে পারে, তার বাইরে কোনো কিছুকে চেঞ্জ করা সম্ভব নয়। কেউ করতে পারেনি, কেউ পারবেও না, কোনো দেবদেবীও পারবে না, ক্ষমতা নেই। ওটা এমন একটা কালচক্রের মধ্যে বাধা আছে। ভগবান যখন অবতার জন্মগ্রহণ করেছিল, মানে বিভিন্ন অবতার, এবং যখন তিনি পরম রূপে এসেছে সম্পূর্ণ কলায়, ভেঙে দিলে 64 কলা, নাহলে 16 কলায়, তিনি যখন এসেছে পূর্ণ অবতারে, তার জন্ম কোথায় হয়েছে? জেলখানার মধ্যে। ভয়ে তাকে নিয়ে যাচ্ছে রাত্রিবেলা, সেই মার্গদর্শন করে দিচ্ছে। কিন্তু সব কিছু তাহলে বুঝুন, আমি যেটা বললাম একটু আগে, যে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, যে 7 রকম দুঃখ আছে, আদি আত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি, এ সবাইকে ভোগ করতে হয়। যেই দিন এককোষী একটা প্রাণী মিওসিস ডিভিশনের মাধ্যমে আমাদের পেটের মধ্যে তৈরি হয়, ফার্টিলাইজেশনের মাধ্যমে একজন মায়ের গর্ভে, সেদিন থেকে দুঃখ শুরু হয় সেই প্রাণীর, মেটেরিয়াল দুঃখ। তো দেখবেন কখনো যারা গরুড় পুরাণ পড়েছেন বা পদ্মপুরাণ পড়েছেন, তারা সেখানে জানেন, বা কিছু দল, ওগুলো তো অনেকটা বিস্তৃত। যারা শ্রীমদ্ ভাগবত পুরাণ পড়েছেন, জন্মের আগের বৃত্তান্ত, অর্থাৎ উদরে থাকাকালীন মানুষকে কি কষ্ট করতে হয় সে বলে দেওয়া আছে সম্পূর্ণ। তো কখনো পড়ে দেখবেন, এই জীবনে জন্মেছেন, সারা জীবন আয় করে ব্যাংক ব্যালেন্স না করে কিছু পড়ুন, কিছু পড়ুন, নাহলে জীবনটা কিন্তু কিউ আয়ে মালুম নেই, কিউ গায়ে মালুম নেই। সে একটা বিখ্যাত হিন্দি সিনেমার একজন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, এক বিখ্যাত অভিনেতা, সেরকম হয়ে যাবে। করবেন না দয়া করে, জানুন এই পৃথিবীতে অন্তত একটা জীবন পর্যন্ত, যখন জীবন সিকিওর হয়ে গেছে, তো নলেজকে এনহ্যান্স করুন, মার্গদর্শন হয় যাতে, বেদান্ত দর্শন পড়ুন, উপনিষদ পড়ুন, তাহলে এই কথাগুলোর অনেকটা ভিত্তি বুঝতে পারবেন। এবার যেটা বোঝার, যেটা মেটেরিয়ালি বলি, সবাই তো আর শুনবে না, আমার কাজ। মঙ্গলের অবস্থান দেখুন, আমি জাস্ট কালকে একটা অনুষ্ঠান যদি সময় পাই, আমার পরিবারে একটা প্রবলেম চলছে, তো সেই প্রবলেমটা থেকে যদি টাইম বার করতে পারি,
তবে বলে দেবো, মঙ্গল এবং কেতুকে নিয়ে একটা অনুষ্ঠান করে দেবো সেপারেটলি। তো সেখানে দেখুন বলবো যে মঙ্গল এবং কেতুর যে প্রবলেমটা যেটা আছে, যে মঙ্গল যতদিন পর্যন্ত একদম স্পেসিফিক্যালি এখন সিংহের ঘরে আছে, এরপরে কন্যার ঘরে যাবে, কন্যার ঘরে মোটামুটি সেপ্টেম্বর মাসের শুরুর দিক পর্যন্ত থাকবে, এবং তারপরেও তুলার ঘরে ঢুকবে এবং সেখানেও পরবর্তী প্রায় 46 দিন থাকবে। তো এই যে একটা বিস্তৃত সময়, প্রায় ধরুন অক্টোবরের ফ্যাগ এন্ড পর্যন্ত থাকবে, এটা মঙ্গলের জন্য, স্পেশালি স্যাটার্নের জন্য বেটার নয়। প্রথম দুটো ক্ষেত্রে মঙ্গলের এখন যেখানে আছে সেখান থেকে অষ্টম দৃষ্টি, এখন স্ট্যাটিক শনি হতে চলেছে, আর কদিন পরে তো পুরোপুরি হয়ে যাবে 6-7 তারিখের পর থেকে। তো স্ট্যাটিক শনির ওপরে দৃষ্টি, তার সাথে মঙ্গলের অষ্টম, মঙ্গল যখন কন্যার ঘরে আসবে সপ্তম দৃষ্টি, মঙ্গল যখন তুলার ঘরে আসবে তখন মঙ্গলের অষ্টম দৃষ্টি শুক্রের ঘরে থাকবে, মেটেরিয়াল হারবারিংয়ের ঘরে, যত কথা বলছিলাম একটু আগে জ্ঞানের কথা, তো সেই জায়গার বিরুদ্ধ ঘর, সেটা হচ্ছে মেটেরিয়াল হারবারিংয়ের ঘর। কত মানুষ, আমাদের পুরো কালপুরুষের ফুড ফ্যামিলি ফিনান্সের ঘর হচ্ছে বৃষের ঘর। তো সঞ্চয় করা, পয়সা এনে রাখছি অ্যাকাউন্টে বা বাড়িতে লুকিয়ে রাখছি, কিছু ক্যাশ হাতে রাখছি, কিছু গয়নাগাটি কিনছি, কিছু জমি বাড়ি কিনছি, তো এই যে হারবারিং করা, কাউকে আশ্রয় দিচ্ছি, হ্যাঁ এই হারবারিং করছি, সন্তানাদি আসছে, তো জীবনের মধ্যে ইনক্লুশন হচ্ছে। তো সেকেন্ড ঘর, সেই ঘরে দৃষ্টি থাকবে মঙ্গলের অষ্টম, সেখানে শনিরও দৃষ্টি থাকবে তৃতীয়। তো এই সময়টা যখন বকরি হয়ে যাবে, এটাকে বলা হয় একটা হিউজ ট্রান্সফরমেশন অফ নেগেটিভ এনার্জি, যেটা সোলের ওপরে বর্তাবে। সোলের ওপরে কেন নেগেটিভ এনার্জি বর্তাবে? কারণ শনি পৃথিবীর কাছাকাছি চলে আসবে। কাছাকাছি আসলে যেটা আমি গতদিন বলছিলাম, যে সে আপনার ওপরে একদম স্থির চিত্তে দৃষ্টি দেবে, এবং তার আকর্ষণ যে দৃষ্টি বা তার যে পাওয়ার আমাদের উপরে এনফোর্সড হচ্ছে, সেই এনফোর্সমেন্টের পাওয়ারটা বেড়ে যাবে অনেক বেশি। কাছে চলে আসবে, কাছে চলে আসলে বেড়ে যায়, আলোকে কাছে নিয়ে আসলে আলো বাড়ে, দূরে নিয়ে গেলে কমে, ঠিক সেরকম ব্যাপার। তো বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে, শনির যে গুণ আছে সেই গুণ আমাদের এই মেটেরিয়াল জগতে তাকে রপ্ত করা খুব কঠিন কাজ। দেখবেন এখনকার দিনে বহু যারা আমরা প্রায় প্রত্যেকেই শহরাঞ্চলে, বা শহর কি এখন সর্বত্রই মোবাইল ইন্টারনেট সবাই ঘাটছে, দেখবেন আমাদের দেশের তথা বিদেশেরও অনেক বড় বড় মন্দিরে অনলাইনে পুজো দেওয়ার পদ্ধতি আছে, অ্যাপ আসে, অ্যাডভার্টাইজ আসে বিভিন্ন রকম, আপনি বললে তারা পুজো দিয়ে দেবে এবং আপনাকে তার প্রসাদ পাঠিয়ে দেবে, তার বিনিময়ে একটা মূল্য আপনাকে ধরে দিয়ে দিতে হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতি আপনাকে কে করাচ্ছে? এই পদ্ধতি আপনাকে করাচ্ছে শুক্র এবং রাহু একত্রিতভাবে। আপনি কলিযুগে পৌঁছাতে পারছেন না, অনেক কারণ হতে পারে। প্রথম তো আপনার ল্যাথার্জি, 2 নম্বর হচ্ছে কাজ, কাজ মানে সঞ্চয় বা উপভোগ, তারপরে হচ্ছে ডিউটি রেসপন্সিবিলিটি আছে, সেই সংক্রান্ত কিছু জায়গা তো রয়েছে। ইচ্ছে করছে না, দূর বাবা, অত লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকা, কত লোক, ওখানে গিয়ে গ্যাঞ্জাম, গরমে ঘেমে যাবো, এসব ব্যাপার। তো তার ফলে কি হচ্ছে, আমরা অনলাইনের মাধ্যমে যাচ্ছি। তো এখানে কিন্তু এটা আজ থেকে আপনি কয়েক বছর আগে, বেশি দিন নয়, 200-500 বছর আগে যেতে হবে না, 20 বছর আগে চিন্তা করলে সেটা হতো। সেটা হয়তো ফোন করে সেখানকার কোনো পুরোহিতকে আপনি জানালেন, তিনি আপনার পুজো দিয়ে বাই পোস্ট পাঠিয়ে দিলেন, সেটা প্রসাদ ঠিক থাকতে থাকতে আপনার বাড়ি পর্যন্ত এসে পৌঁছালো কিনা, এই নিয়ে অনেক কিন্তু আছে। কিন্তু এভাবে হতো ব্যাপারটা, তার আগে তো হতোই না, যখন ফোন ছিল না, এসটিডি আইএসডি যখন আসেনি তখন তো হতোই না। কিন্তু এখন তো হচ্ছে, এরপরে আরও আধুনিক হয়ে যেতে পারে, হয়তো আপনাকে একটা ডিসপ্লে করে দিল, আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিল যে এই সময় আপনার পুজো হচ্ছে, আপনি তখন লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার নাম গোত্র দিয়ে পুজো হচ্ছে এবং সেটাই আপনাকে পাঠানো হচ্ছে। আপনার মধ্যে শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে অনন্তভাবে, যারা সত্যি হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কলিযুগে আমরা, ভগবান এটা জানতেন, সেই জন্যই বলেছেন মানুষ বেশি কিছু করবে না। তো সেই কারণে তিনি মহামন্ত্র দিয়ে গেছেন পাঠ করার জন্য, হরিনাম সংকীর্তন করতে বলেছে সর্বদা। কারণ মানুষ এর থেকে বেশি কিছু করতে পারবে না, করতে পারবে না মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ। কিছু মানুষ তো সবসময় পারবে, কারণ তারা দিকদর্শী হয়,
জন্মগতভাবেই তারা দিকদর্শী হয়। তো আমাদের এই সময় যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে স্যাটার্ন যেহেতু আমাদের কাছে মনে হবে যে উল্টো দিকে যাচ্ছে এবং সেই নক্ষত্রের ওপরে তার প্রভাব অত্যন্ত বেড়ে যাবে। প্রভাব যখন বেড়ে যাবে, এই আহির্বুধান্নার যে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ করে সামনের দিকে এগোনোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে না এক ধরনের বাড়াবাড়ি লেভেল হয়ে যাবে, অর্থাৎ এক ধরনের বলতে পারেন অথরাইজেশন বা ওভার পাওয়ার্ড করা সেই জায়গাটাকে। ওভার পাওয়ার্ড করাই মানে হচ্ছে সেই জায়গাটা নষ্ট হয়ে যাওয়া। সব কিছু একটা নির্দিষ্ট সেটের মধ্যে আছে, তার থেকে বেশি বা কম হলে সেটা বিগড়ে যাবে। তো সেটাই এখানে হবে। এবং সব থেকে বড় কথা, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যেটা আমি একটু আগে বলছিলাম, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকলে, আমি বলছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে, এবং রাহু এখানে 23 তারিখ অবধি থাকবে। হ্যাঁ, 23 তারিখ সকালবেলা 10:08 AM পর্যন্ত। তারপরে ও নিজের নক্ষত্র শতবিষয়ে প্রবেশ করবে। তো শতবিষয়েও পরবর্তী 1 ডিগ্রি সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রভাব দেবে, কারণ রাহুর এক্সট্র্যাক্ট করা ফল আছে। সেই জন্য রাহু থেকে কেতু থেকে যখন পরবর্তী দশায় বৃহস্পতি এবং শুক্রের দশায় যায়, তখন সেই দশার ইম্প্যাক্টের মধ্যেও রাহু কেতুর ইম্প্যাক্ট ঢুকে থাকে। সেটা ছক দেখতে দেখতে বোঝা যায়। এগুলোর কোনো, আমরা তো ডিমার্কেশন টেনে দিই এর পরের থেকে যাবে, কিন্তু সেভাবে হয় না। যেরকম দিন থেকে হঠাৎ করে রাত হয়ে যায় না, তার মধ্যেখানে একটা ট্রান্সফরমেশন পিরিয়ড থাকে, ঠিক সেরকম এক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন পিরিয়ড থাকে। এক্ষেত্রে যেটা হয়, পৃথিবীর বহু দীর্ঘকাল ধরে চলা যে সমস্ত প্রিন্সিপাল আছে, যে সমস্ত কনভেনশন আছে, সেই জায়গায় কিন্তু আঘাত করবে। প্রাথমিক ক্ষেত্রে আঘাতের পরিমাণ কিন্তু, অন্তত শনি যখন স্লো থাকবে তখন একটু আঘাতটা থাকবে, কিন্তু অত বেশি থাকবে না। আঘাতটা সব থেকে বেশি হবে যখন শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শিফটিং হতে থাকবে। সেটা অ্যাকচুয়ালি ঘটবে 3রা অক্টোবর, তার 7 দিন আগে থেকে ধরুন, এবং সেই নক্ষত্রে প্রবেশ করার পরে শনি মার্গী হওয়ার পরেও আরও নিয়ার অ্যাবাউট 1 মাস সেটা থাকবে। সেই জন্যেই আমি দেখবেন বারবার বলেছি যে শনি যেদিন ডাইরেক্ট হচ্ছে তার অন্তত 18 দিন পর্যন্ত তার কিছু অতিরিক্ত প্রভাব আমাদের উপরে থেকে যাবে। সেই প্রভাবটা তারপরে আস্তে আস্তে নর্মালাইজ ফল দেওয়া শুরু করবে। তো সেটা থেকে সাবধান। তো কী করবে? দীর্ঘকাল ধরে চলা যে সমস্ত কনভেনশন আছে, যে সমস্ত প্রিন্সিপাল আছে, যে সমস্ত নীতি নির্ধারণ আছে, সেগুলোর মধ্যে কিন্তু ডিপ স্ট্রাইক করবার চেষ্টা করবে। এই ডিপ স্ট্রাইকটা মানে কিরকম বলা যায়, ধরুন মনে করুন যার কথা একটু আগে বললাম, বিদ্যাসাগর মহাশয়, হ্যাঁ, তিনি কি করেছিলেন না, উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 সালে লর্ড ডালহৌসিকে দিয়ে সেই আইন পরিবর্তন করেছিলেন তর্কের মাধ্যমে। বুঝুন, তাকে কিন্তু তৎকালীন সময়ের পুরো সোসাইটির সিংহভাগ মানুষের বিরুদ্ধে আমাদের শাস্ত্রকে সামনে রেখে প্রমাণ দিতে হয়েছে যে না, এটা প্রযোজ্য আছে আমাদের শাস্ত্রে। কারণ অধিকাংশ মানুষ তো কনভেনশনে মেনে এসেছে, যে না, যেরকম আপনাদের আমি বলি যে ভাদ্র মাসে কেউ কোনো অনুষ্ঠান করে না। আমাকে 2-3 দিন আগে মানুষ করে গৃহপ্রবেশ করবে কেন? কোথাও লেখা আছে ভাদ্র মাসে গৃহপ্রবেশ করা যাবে না? কোথায় লেখা আছে? আমাকে সেটা দেখান। কথা বলবেন, আকাশ থেকে বলবেন না, কোনো কথার একটা যেন তার একটা কনটেক্সট থাকে। আমি বারবার বলেছি যে গৃহপ্রবেশ বা যে কোনো মাঙ্গলিক কাজ বছরের মধ্যে শুধুমাত্র কার্তিক মাসের প্রথম 10 দিন পারলে অ্যাভয়েড করবেন। ম্যান্ডেটারি কিছু বলা নেই, তার একটা বিশেষ কজ আছে। সে সময় সোল খুব ডিফ্লেক্টেড থাকে, সেটাই মেন কারণ। আপনার ফুল কনসেন্ট্রেশন আসবে না। আপনি যজ্ঞ পূজাতে বসবেন বা যে মতে করুন, সেই মতের তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেখানে আপনি নিজেকে কনসেন্ট্রেট করতে পারবেন না। অনলি ফর দ্যাট রিজন। কার্মিক জায়গায় কোনো নেই। ভারতবর্ষের বহু জায়গায় আছে যেখানে ভাদ্র মাসে বিবাহ হচ্ছে, পৌষ মাসে বিবাহ হচ্ছে। সন্তান, যদি মানুষের জন্ম মৃত্যু না নির্দিষ্ট করা থাকে, ঈশ্বর যদি পৃথিবীতে সৃষ্টি এবং তার যে মেটেরিয়াল লাইফের এন্ড,
সেটাতে যদি বন্ধ না করে থাকে তা আমরা কে সেটাকে কোনো কোথাও শাস্ত্রে বলা নেই, কোথাও বলা নেই। আমি ওপেন বলছি, কেউ যদি কোট করে দেখাতে পারেন এখানে বলা আছে, আমি তাও বলেছি যে সব থেকে পবিত্র কাজ যেটা সেটা হচ্ছে উপনয়ন, সেটা চৈত্র মাসে হয়, সবচেয়ে বেশি ডেট থাকে চৈত্র মাসে, প্রখর গরমের মধ্যে, আমার নিজের হয়েছে। তো সেই সময় তাহলে চৈত্র মাসে কেন লোকে, রবি তখন মীন রাশিতে থাকে, আমাদের প্রথম মাস চৈত্র মাস, আমরা বৈশাখ বললেও চৈত্র মাস প্রথম মাস। ত্রেতা যুগে ভগবান এসেছে সেই সময়, রবি তখন মীন রাশিতে। ভগবান নিজে আশাকে করছে না, আমরা বিরাট পণ্ডিত হয়ে গেছি, আমরা সব করে নিয়েছি, এটা হবে না ওটা হবে না। কোথাও লেখা নেই, যে পড়েছে তিনি জানেন। এই সমস্ত অদ্ভুত থিওরি, যাই হোক। তো এটা যেটা করবে সেটা হচ্ছে তর্ক বা নলেজের মাধ্যমে সেটাকে সে পরিবার। নলেজ মানে কিন্তু নাস্তিকতা নয়, প্রথম কথা মনে রাখবেন, নাস্তিকতা কোনো নলেজ নয়। নাস্তিকতা মানে হচ্ছে একটা লেভেল পর্যন্ত, তারপরে সেই জায়গাটা তার জানা নেই, এটাই হচ্ছে। এবং সে এমন কিছু মেটেরিয়াল প্রশ্ন করবে, আপনি ভগবান দেখেছেন, দেখেননি তার মানে নেই, এরকম একটা প্রশ্ন করেছিল, ঠিক আছে, তো তার মানে ওর থিওরিটা ঠিক হয়ে গেল, এরকম একটা প্রিন্সিপাল। আপনি রাহুকেতু দেখেছেন, দেখেননি তো তার মানে অ্যাস্ট্রোলজি ভণ্ড জিনিস হয়ে গেল। তো মানে ও কোনো দর্শনে যাবে না, কখনো জিনিসটার ঢুকবে না, হয় ইন্টেনশনালি ঢুকবেন না, অথবা এমনি ঢুকবেন না, শুনে বলছে কথা। তো সেই জায়গা থেকে আমি বলছি না, আমি বলছি প্রপার নলেজের মাধ্যমে। আমি সেই জন্য মানে মানে এই জাতির মধ্যে পুরুষ সিংহ বলে যাকে কবিগুরু বলে গেছিলেন, তার উদাহরণ দিয়ে বলছি যে তিনি তর্কের মাধ্যমে এবং প্রপার শাস্ত্রকে, তিনি তো শাস্ত্রজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন, তো তার নামের আগে পণ্ডিত কথা বসতো, তো এমন তো নয় যে কোনো অন্য কোনো উদ্দেশ্যে নামের আগে পণ্ডিত লাগিয়ে দিয়েছে, তিনি পদমর্যাদাগতভাবে পণ্ডিত। সংস্কৃত কলেজে কখনো যাবেন, গিয়ে দেখবেন যেখানে, বা বিদ্যাসাগর কলেজে এসে দেখবেন, তার যতটুকু আছে এখনো, তিনি একনিষ্ঠভাবে পণ্ডিত। তো সে পণ্ডিত, তার পাণ্ডিত্য তিনি দেখিয়েছেন কোথায় দেখিয়েছেন? সমাজের রিফরমেশনে। কোন দিক থেকে? শাস্ত্রসম্মতভাবে। সে কোনো জায়গাতে ডিভিয়েট করেননি, তিনি দেখিয়েছেন। আমি বলছি সেই রকম ডিপ স্ট্রাইক। এই ডিপ স্ট্রাইক এরকম নয় যে আমি কারোর চাপিয়ে দিলাম, হ্যাঁ করতে হবে এটা কাল থেকে তোমাকে, কোনো অন্য কোনো পথ নেই, এরকম কোনো ব্যাপার নয়। তুমি যুক্তি দিয়ে প্রমাণ করো, তারপরে তুমি তোমার জিনিসটাকে নিয়ে নাও, এই ধরনের। তো এরকম জিনিস যখন সমাজে কখনো ঘটে বা ঘটার উপক্রম হয়, তখন সমাজের একটা উলট পালট হয়। কারণ তিন শ্রেণীর মানুষ এখানে মুখ্যত থাকে। এক শ্রেণীর মানুষ যার যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা বেশি, কারণ তার মধ্যে দর্শন বোধ আছে। আরেক শ্রেণীর মানুষ আছে যে মাঝামাঝি জায়গা অবস্থান করে। এই সেকশনটা খুব ডেঞ্জারাস, কারণ তারা ভার বুঝে এদিক ওদিকে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে যারা এটাকে ডিনাই করবে, যাই আসুক আমি তার বিরুদ্ধেই কথা বলবো, যেভাবেই আসুক, এই লোকটা করেছে তো আমি তার অ্যান্টি, আমি তার বিরুদ্ধে কথা বলবো। তো এই তিন শ্রেণী। তো একে প্রপারলি যুক্তি দিয়ে, এটা কিন্তু আমি সারা পৃথিবীর কনটেক্সটে বলছি, এটা কিন্তু আমি কোনো লোকাল কথা বলছি না, যে কোনো লোকাল এরিয়ায় কোনো ঘটনা। শনি সবসময় কম্প্রিহেন্সিভ ফল দেয়, এবং জীবন দিয়ে উপলব্ধি করবেন যখন হবে ব্যাপারগুলো। তো এইরকম জায়গায় ব্যাপক একটা মানে গ্লোবাল তথা কোনো ছোট সেগমেন্টেও ব্যাপক রেভলিউশনারি চেঞ্জ কিন্তু আপনাকে এই সময় দেবে। 2 ভাদ্রপদ নক্ষত্র মানুষকে অন্তিম মোক্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা দেবে। এবং সেটা এরকমও হতে পারে যে আপাত দৃষ্টিতে, এবার যেটা আমি আপনাদের বলি সেটা হচ্ছে, আমি রাহুর আলোচনায় আপনারা যারা শুনেছেন বা এমনিতেও অনেকে জানেন, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে রাহু যখন মীন থেকে কুম্ভের দিকে আসে, তখন ও ভাইব্রেশনের মাধ্যমে তারপরে ওর নক্ষত্র পাওয়া পর্যন্ত বা পাওয়ার পরেও তারপরেও 1 ডিগ্রি যেতে, রাহুর 1 ডিগ্রি যেতে মোটামুটি পার ডেও 3 মিনিট 15 সেকেন্ড করে যায়, তাহলে 19 দিন লাগে ওর 1 ডিগ্রি যেতে মোটামুটি। তো সেই হিসেবে তারপরে 19 দিন 20 দিনই ধরুন এই ফ্যাক্টরটা থাকবে। তো হিসেবগুলো করে দেখুন, মোটামুটি ডিসেম্বরের 3rd উইক অবধি বিষয়টা যাচ্ছে। তো
সেই সময় পর্যন্ত আমি বলেছি যে পৃথিবীর মধ্যে বেশ কিছু, এবং আমি গতবার আলোচনায় একটা কথা বলেছিলাম যে বেশ কিছু মানুষ যারা দীর্ঘদিন মানে আমি বলেছিলাম স্যাটার্নের যে একটা রোটেশন আছে, মানে একটা ফুল রোটেশন হতে তার 29 বছর 5-6 মাস সময় লাগে। এই 5-6 মাসের 50 ভাগ টাইম মানে নিয়ার অ্যাবাউট 14.5 থেকে 15 বছর কেউ যদি একটা জায়গায় বা একটা প্রিন্সিপালের সাথে অ্যাটাচড থাকে তাহলে তার ক্ষেত্রে পরিবর্তনের যোগ বেশি আছে। তার মানে কি সবারই পরিবর্তন হবে তা নয়, সেটা যদি কোনো ব্যক্তি হয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক হয়, তাহলে সেটা করা কম্পারেটিভলি সোজা। তার কারণ সেই ব্যক্তির ছকে যদি কোনো এদিক ওদিক হয় তাহলে সেই পরিবর্তনটা ঘটে যাবে। আবার কঠিনও যদি ব্যক্তির ছকে সেখানে রেজিস্ট্যান্স থাকে না এটা এই মুহূর্তে ঘটছে না, তাহলে সেটা ঘটবে না। কিন্তু যেখানে একটা সমষ্টি সেই জাতীয় কাজের সাথে যুক্ত আছে সেখানে কিন্তু মেজরিটি ছকের মধ্যে সেই প্রবাবিলিটি থাকতে হবে। কিন্তু এই সময় নেচার সেটা করবে। যেরকম উদাহরণ দিয়ে বলছি, যেরকম বর্ষাকাল, মনে করুন এই আষাঢ় মাস পড়েছে সবে, আজকে আষাঢ় মাসের 9-10 তারিখ হবে, তো আর এই সময় থেকে ধান লাগানো শুরু হবে আমাদের। আর আগামী মোটামুটি 3 সপ্তাহ ধরে বীজ তোলা হবে, ধান লাগানো হবে বিভিন্ন প্রকারে। মেন যেটা ধান পশ্চিমবঙ্গের বা পূর্ব ভারতের, সেই ধান রোপণ শুরু হবে। তো এই যে শুরু হওয়া, এরকম তো নয় যে সব জমিতেই সমান ফলন দেবে। একই প্রকৃতির যদি হাই ইল্ডিং ভ্যারাইটি সিডসও যদি লাগানো হয় সব জমিতে, যদি জমির গুণমানও এক থাকে তাহলেও হবে না। অনেক রকম কারণ আছে, হয়তো ছায়া আসলো, জল জমে থাকলো, বা অন্য ভ্যারাইটি, কোনো পোকামাকড়ের আক্রমণ হলো। এই যে ডিফারেন্সটা হয় যখন সমষ্টিতে হয় তখন ডিফারেন্সটা এভাবে হয়ে যায়। ইন্ডিভিজুয়াল হলে তাকে পাল্টানোও সোজা বা না পাল্টানোও সোজা, মানে কঠিন আর কি, আর ছকে না থাকলে হবে না। যেরকম কোনো রাজা, মনে করুন রাজ্য সরকারে রাজা হচ্ছে হেড, তিনি সর্বময় কর্তা বা কর্ত্রী হতে পারে, তিনি শাসন করছেন। তার ছকে যদি নেগেটিভিটি থাকে সে সময় তাহলে পাল্টে দেওয়া যাবে, মানে তার শাসনের হয়তো অবসান ঘটলো, নতুন কেউ আসলেন, বা তিনি কোনো প্রিন্সিপালগত পরিবর্তন করলেন, সেটাও ব্যাপার। এখানে ব্যক্তি বড় নয়, প্রিন্সিপালটা বড়, তার প্রিন্সিপালের চেঞ্জ হলো, সেরকমও ঘটনা ঘটতে পারে। আবার যদি তার ক্ষেত্রে না যাওয়ার মতন থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে না। তো সেই জায়গায় বলছি যে 2 ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে অন্তিম মোক্ষের দিকে গমন করতে সাহায্য করে। তো আমাদের মহর্ষি পরাশর যেটা বলেছেন সেটাকে বৈতরণী রূপে বলেছেন। তো আমরা বলি না বৈতরণী নদী পারে নিয়ে, কোনো একদিন বলবো আমাদের গরুর পুরাণে ভগবান কিভাবে বলেছেন, কিভাবে হয় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়। হ্যাঁ, সে গর্ভদাক্ষায়ী বিষ্ণু কিভাবে করছে কাজ, কারণদাক্ষায়ী বিষ্ণু কিভাবে কাজ করছে, শিরোদাক্ষায়ী বিষ্ণু কিভাবে কাজ করছে, কোনো এক সময় বলবো, কিন্তু এটা এই মুহূর্তের বিষয় নয়। এটা অ্যাকচুয়ালি সোল যে থাকে, সোল রিবার্থ হতে পারে। রিবার্থের এখানে আরও একটা বিষয় আছে, এখানে বলে রাখি। বৃহস্পতি মোটামুটি অগস্টের 12-13 তারিখের পরে সে পুনর্বসু নক্ষত্রে চলে যাবে, এবং পুনর্বসু নক্ষত্রে যা মাত্র বৃহস্পতি মেষ রাশিতে আসবে এবং নিজের মূল ত্রিকোণের, মানে মেষ রাশিতে মানে নবাংশে আসবে, তার মূল ত্রিকোণের পঞ্চমে যাবে। বা রবি মানে লিও, স্যাজিটেরাস এবং অ্যারিস তারা একে অপরের ট্রাইনে থাকবে। তো তার ফলে কি হবে, পুনর্বসু নক্ষত্র দেখুন, ওই প্রথম ঘর তো আমি বলেছিলাম না যে মঙ্গল জ্যামিনেশনের সাথে যুক্ত, অঙ্কুরোদ্গমের সাথে যুক্ত, কারণ তাপ লাগে, জল লাগে এবং বায়ুপ্রবাহ অক্সিজেন লাগে, তো সেই অংশের সাথে যুক্ত। পুনর্বসু নক্ষত্র মানেই হচ্ছে রিবার্থ। পুনর্বসু নক্ষত্রে জন্মের মানুষদের আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যদি শনি অত্যন্ত দুর্বল না হয় তাহলে তাদের জীবনে একবার পতন ঘটে আবার নতুন করে উত্থান ঘটে। বা এরকম হতে পারে জীবনের একটা ফেজ পর্যন্ত 45 থেকে 48 বছর খুব ধিমে তালে চললো মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলছি, তারপরে হঠাৎ তার মেটেরিয়ালি ফ্লারিশ ঘটলো, এটা দেখা যায়। তার মানে তার একটা ট্রান্সফরমেশন হচ্ছে। দিস ট্রান্সফরমেশন বৃহস্পতিও তখন চলে যাবে, এবং বৃহস্পতি কিন্তু পরবর্তী প্রায় 10 মাস সে পুনর্বসু নক্ষত্রেই থাকবে। তো ইটস আ ভেরি
কি বলবো, ওয়েল অফ সিচুয়েশন এদিক থেকে। জুপিটার সেই জায়গাটাতে কিছুটা, এটাই হচ্ছে ভগবানের কারকতা। একটা দিকে সে যখন খুব কঠিন সিদ্ধান্ত নিতে যাবে, আর একটা দিকে কিন্তু সে তখন কিছুটা তাকে পরশ দেবে। সন্তান পড়াশোনা করছে, প্রচুর পড়ছে, বাবা মা ঘরে একটা এসি লাগিয়ে দিলেন, তো সেই এসিটা কিন্তু তখন তার কিছুটা কষ্ট লাঘব করবে, বা 2 ঘন্টা শান্তিতে ঘুমিয়ে আবার পড়াশোনা করতে পারবে। এইরকম এই যখন ব্যাপারটা পুরো একপাক্ষিক হয়ে যাবে, তখন বুঝবেন যে আর সামনে কিছু নেই। সেটা যখন উনি মনে করবেন করবেন। আচ্ছা, এবার যেটা বলি, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি, এই যে শনি যে পেছন দিকে আসে, এটা একদম মহর্ষি বরহমির যেটা বলেছেন সেটা হচ্ছে, আমাদের ভগবান যখন কুর্ম অবতারে আসে, মন্দার পর্বতকে তার উপরে রাখা হয় এবং বাসুকী নাগকে দিয়ে একদিকে দেবতারা একদিকে অসুররা সমুদ্র মন্থন শুরু করে, এবং সেই সমুদ্র মন্থনে প্রথম কি বেরিয়ে আসে? প্রথম বেরিয়ে আসে বিষ, হলাহল বিষ বেরোয়, তো যেটা তখন যেহেতু এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের সম্পূর্ণ দায়িত্ব মহাদেবের ওপরে রয়েছে, তো মহাদেব সেই বিষকে পান করে, কারণ সেই বিষ আর কারুর নেওয়ার মতো এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে ক্ষমতা নেই, কারুর ক্ষমতা নেই। সেই জন্যই তিনি মহাদেব, সমস্ত দেবতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তো তিনি পান করে কোথায় রাখেন? গলাতে। নীলকণ্ঠ বলা হয় না মহাদেবকে? কেন বলা হয়? মহাদেব, অনেকে বলে মহাদেব গলাতে রেখে দিয়েছে এমন বিষ। আরে মহাদেব পারবে না এরকম কি কাজ আছে? এরকম কোনো মেটেরিয়াল কাজ কি আছে যেটা উনি করতে পারবেন না? উনি পেটেও নিয়ে নিতে পারতেন, কিছুই হতো না ওনার। তিনি তো আশুতোষ, যে কোনো অবস্থায় শান্ত থাকেন। তিনি নেননি, পেটে যেতে গেলে বুকের উপর দিয়ে যেতে হবে, তো বুকে ভগবান আছে, তার পরম ভগবান আছে, সেই জন্য তিনি এখান দিয়ে পাস করায়নি, তিনি গলাতে রেখে দিয়েছেন, এখানে নীলকণ্ঠ রূপে। দেখায় না, দেখবেন যে বিভিন্ন এই নাটক সিরিয়ালে দেখায় যে মহাদেবের গায়ের রঙও নীল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো নীল যদি হয় তাহলে কণ্ঠ কি করে নীল হলো? তাহলে কি বেশি নীলকণ্ঠ না কম নীলকণ্ঠ? মানে যিনি বানাচ্ছেন তার মিনিমাম কোনো সেন্স নেই যে আমি কি দেখাচ্ছি। মানে এটা কিন্তু সম্ভব, মানে খুব গন্ডগোলের। মানে মহাদেব তার গায়ে ছাই আছে, ভস্য আছে, কারণ তিনি সর্বত্যাগী। মানুষকে তিনি বলছেন এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে কিছু নেওয়ার নেই, তোমাকে এখানেই আসতে হবে, এবং এই ভস্য সিগনিফিকেন্স তার এটা। মহাদেবের পুজোর সময় বিভিন্ন রকম যে নেশার দ্রব্য, ও কিছু মানুষ সেই নেশাই, আরে ওনাকে দেওয়া হচ্ছে, মানে ত্যাগ করতে বলা হচ্ছে, ইউ মাস্ট গেট রিড অফ, ওটাকে কন্টিনিউ করো না। কিন্তু মানুষ তার প্রেক্ষাপট উল্টো করে নিয়েছে। তো বুঝুন, মহাদেবের মতন সাত্ত্বিকতা কার মধ্যে আছে? তো তাকে যদি কখনো, মানে তার যে ক্ষমতা, অসীম ক্ষমতা, তো সেই ক্ষমতা এবং তার আদিশক্তি, তো এই আদিশক্তির সাথেও কিন্তু যুক্ত রয়েছে আজেগোপাদ নক্ষত্রে। যখন যাব, আজেগোপাদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদের নক্ষত্র, পূর্ব ভাদ্রপদে আজেগোপাদ একাদশ রুদ্রের একজন, অসম্ভব পাওয়ারফুল, স্ট্রং বলে, স্ট্রং, থান্ডার স্ট্রং, থান্ডার বোল্ট, বাজ শক্তি, সমুদ্রের উথাল পাথাল যে স্রোত, একটা 30 ফুট উঁচু স্রোত আসছে সুনামির কারণে বা যে কোনো, এটা সব কিছুকে ডিস্ট্রাকশন মানেই হচ্ছে নিউ বিগিনিং। এই নক্ষত্রের সাথে এই দুটো যুক্ত, বা আপনাকে ঠেলে নতুন দিকে নিয়ে যাচ্ছে, আপনার মুভমেন্ট শিফট করাচ্ছে এই নক্ষত্র। তার সাথে মহাদেবকে যুক্ত রেখেছে, যাতে তিনি মেটেরিয়াল ওয়ার্ল্ডের দায়িত্বে রয়েছেন, তিনি যাতে মেটেরিয়াল ওয়ার্ল্ডকে আমাদের ঠিক পথে চালিত করতে পারেন, তিনি তার গুরুর কাজ করছেন। তো জিনিসটা বুঝুন। তো প্রথম যেটা উত্থাপিত হয়েছিল সেটা হচ্ছে বিষ। এই বিষ মানে মহাদেব বলে তিনি সেটাকে নিয়ে নিতে পেরেছেন এবং সবাইকে রক্ষা করতে পেরেছেন, দেবদেবীদের, অসুরকুলকে, সবাই তো এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে যুক্ত, সবাই তো 3 গুণের মধ্যে আছে, তো তিনি তাদের রক্ষা করেছেন, তার সন্তান তুল্য রক্ষা করেছেন।
এই রক্ষার কাজটা তিনি করতে পেরেছেন। এখন সোসাইটিতে যেটা তৈরি হওয়ার জায়গা আছে, তো সেখানে আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়াল লেভেলে সেই গুণ পালন করতে হবে। আমরা তো সেই ক্ষমতাধারী নই, কিন্তু যাতে ব্যাপারটা কোনো সময় কোনো ক্ষেত্রে হাতের বাইরে না চলে যায়, এমন কোনো কাজ আমরা না করি বা এমন কোনো অ্যাকশন, অন্তত প্রত্যেকটা বাড়িকে যদি ইন্ডিভিজুয়ালি মেনটেন করা হয়, তাহলেই কিন্তু বিষয়টা সামগ্রিকভাবে মেনটেন হবে। তো এইটাই হচ্ছে মেন বিষয় এখানে। এবং যেটা আমি বারবার বলছি যে সেপ্টেম্বরের 3rd উইক থেকে মোটামুটি ডিসেম্বরের 18-19 তারিখ পর্যন্ত প্রথমে একটা খুব বড় রকমের নেগেটিভ এনার্জি উত্থিত হবে, যা আমাদের কে ওই সে সময় যে নলেজ যেটা বলছিলাম যে উত্তর ভাদ্রপদের নক্ষত্রে সেরকম আমাদের পণ্ডিত মশাইয়ের মতন কোনো ইনস্টিটিউশন বা একাধিক ব্যক্তি বা কোনো ব্যক্তি সেটা সে দিক নির্দেশ করবে, সমাজের পরিবর্তনকারক জায়গায় সে কোঅর্ডিনেটরের ভূমিকা অবলম্বন করবে এবং সে মার্গদর্শন করবে প্রপারলি। কিন্তু ওই যে মন্থনের ফলে যেটা উত্থাপিত হবে সেইটা কিন্তু সমাজে আসবে এবং সেটাকে নিউট্রালাইজ করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। নিউট্রালাইজ তো হবেই, কিন্তু সেটা কিভাবে হবে, দ্যাট ইজ দ্য মেইন থিং। আমার কাছে যে কজন লোকের কথাবার্তা হয়েছে, সাক্ষাতে হোক ওভার টেলিফোনে হোক, আমি প্রত্যেককেই বলেছি নভেম্বর এবং ডিসেম্বরের মিড অবধি সাবধানে থাকবেন। অ্যাকচুয়ালি পুজোর সময় তো যেহেতু অক্টোবর সেপ্টেম্বরের এন্ড থেকে মায়ের পুজো রয়েছে, সে সময় একদম মা জগদ্ধাত্রী পর্যন্ত পুজো রয়েছে, পরবর্তী মানে সূর্যদেবের পুজো রয়েছে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন, তো সেই পর্যন্ত তো সিরিজ অফ আমাদের মায়ের আরাধনা রয়েছে, একাধিকবার দেবীপক্ষ রয়েছে। তো এই সময় থেকে যেদিন থেকে আপনাদের বলবো গ্রহণ হবে না, 18 তারিখ রাত এবং 19 তারিখ যেদিন গ্রহণ হবে, সেই গ্রহণের সময় থেকে সূর্যগ্রহণ যেদিন সংগঠিত হবে সেই সময় থেকে কিন্তু সচেতন হওয়া উচিত এবং কোড অফ কন্ডাক্ট নিজেদের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লেভেলে যদি অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করা যায়, তাহলে সেটা কিন্তু লং টার্মেও সেটাকে কন্ট্রোল করা যায়। একটা মানুষ করি পুরো সোসাইটি, পুরো পৃথিবী হয়েছে। আচ্ছা, এই অবস্থায় ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে বেশ কিছু পরিমাণ রাজস গুণ 40%-এর মতন এবং প্রায় 55%-এর মতন তামস গুণ তৈরি করে দেবে। এই তামস গুণটা কিন্তু এই সময় মঙ্গল খুব নেগেটিভলি আমাদের ওপরে তৈরি করতে সাহায্য করবে। আর বৃহস্পতি সেটাকে পুনরায়, যেরকম আমরা পিউরিফিকেশান করি না, অয়েল পিউরিফিকেশান, সুগার পিউরিফিকেশান যেরকম করি, সেরকম পিউরিফিকেশানের কাজটা করে যাবে। যাদের কিডনি খারাপ, তো ডায়ালিসিস চলছে, ব্লাড পিউরিফিকেশান হচ্ছে, সেই রকম এই প্রসেসটা একটা কন্টিনিউয়াস চলবে। এক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে, শনি তো কজটা তৈরি করে দেবে এবং ইম্প্যাক্ট তৈরি করে দেবে। সেই ইম্প্যাক্টকে নেওয়ার জন্য তো প্ল্যানেটের গুণ থাকবে এবং সব থেকে বড় কথা সেই ইম্প্যাক্টকে যে চ্যানেলাইজ করবে, যে ইম্প্যাক্টকে নিয়ে যাবে, সে কে? বুধ, রাহু সেটাকে মানে তার ইন্টারেস্টের অনুসারে নিয়ে যাবে, আর বুধ সেটা উইদাউট ইন্টারেস্টও নিয়ে যাবে। কিন্তু বুধ কি হবে, এই যে বকরি হতে চলেছে বুধ 18 তারিখ এবং মার্গী হবে 11 তারিখ, 11ই অগস্ট, বুধ কিন্তু অক্টোবর থেকে স্লো হতে শুরু করে দেবে এবং সেটা তুলা রাশিতে প্রবেশ করে তারপরে বৃশ্চিক রাশিতে কিছু দূরে গিয়ে বকরি হয়ে সে পুনরায় তুলাতে প্রত্যাবর্তন করবে। এই যে সময়টা, বিশেষত বিশাখা নক্ষত্রে যখন বুধ থাকবে, সেই সময়টা কিন্তু গন্ডগোলে, সেই সময়টা ওই পুজো, অক্টোবরের দুর্গা পুজো পরবর্তী সময়। আমি আপনাদের প্রত্যেককে বলবো, আমি মানে যেটা প্রাকৃতিক দিক থেকে বলছি, যে ভূমিধস, ভূমিকম্প প্রবল পরিমাণে হওয়ার যোগ আছে। আমি মান্ডেন বলবো না, কারণ এ নিয়ে বহু বিতর্ক হয়েছে। এটুকু বলতে পারি, যেগুলো প্রোন এরিয়া, যেখানে হয় বেশি পরিমাণে, সেগুলো থেকে সাবধান। বা হঠাৎ করে হড়পা বান বা মেঘ ভাঙা বান এরকম ধরনের হওয়া এবং সুনামি হওয়ার একটা টাইমিং আপনাদের আমি বলে দিয়েছি, যে সেটা মোর অর লেস অক্টোবর মাসের একদম শেষের দিক থেকে
প্রায় ডিসেম্বর মাসের ফার্স্ট উইক অবধি ইট উইল বি ওভার আ প্রিভেইলিং ফ্যাক্টর বা প্রিভেইলিং টাইম ফ্যাক্টর, এ সময়টা থাকবে। এবং যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে মন্ত্রে দীক্ষিত হন সেই মন্ত্রে গুরুমন্ত্র জাপ করবেন, নিজেকে ইন্টারনালি শান্ত রাখবেন, ভেতর দিকে তাকানোর চেষ্টা করুন, যতটা সম্ভব নিজের ভেতরে আত্মদৃষ্টি তৈরি করুন, তাহলেই জিনিসটা ঠিক হবে, না হলে কিন্তু ঠিক হবে না ব্যাপারটা। আমি বারবার বলছি, একটা লেভেলে কাউকে যদি আমি অনেক মানে গুণী লোক, ম্যাটেরিয়ালি অনেক গুণী লোক আমি জিজ্ঞাসা করেছি, অনেক বড় অধা সম্পন্ন, মানে অনেক বড় পদে আছেন, প্রচুর শিক্ষিত, আমি জিজ্ঞাসা করি আপনি কী করবেন এই পয়সা, ধরুন আপনি বেশ কিছু অর্থ পেলেন, কী করবেন সেটা দিয়ে? তো সে কিন্তু অ্যাকচুয়ালি কোনো উত্তর দিতে পারেনি, মানে পারপাসলেস। সেই লেভেলের একটা মানুষ যদি উত্তর না দিতে পারে, আমাদের মতো সাধারণ মানুষের কি আছে? অর্থের ইউটিলাইজেশন করুন। আপনি যদি নিজের নলেজ এনহ্যান্স না করতে পারেন তাহলে সেই জিনিসের কোনো ভ্যালিউ নেই। আমি একটু আগে মানে আর কি করে বললাম আপনাদের যে কেন আসলাম জানি না, কেন গেলাম, সেইটা থেকে বেরোন। যাদের মধ্যে মিনিমাম রিডিং হ্যাবিট আছে পড়ুন, যাদের পড়তে ভালো লাগে না তারা শুনুন, কিছু করুন, মানে মার্গদর্শন করুন যতটা সম্ভব। এই সময় কেন বলছি, সময় এটার গুণ আছে। এবং রবিও কিন্তু জুলাই মাসের 15-16 তারিখ থেকে সে তার মূল ত্রিকোণের দ্বাদশে চলে আসবে। তো সেই সময় আরেকটু আগে থেকে ভারতবর্ষের অন্যান্য জায়গায়, যেহেতু সেটা তিথি ধরে হয়, তো মহাদেবকে জল দেওয়া অনেকেই পালন করেন, সোমবার পালন করেন, বিভিন্ন রকম নিষ্ঠা পদ্ধতি আছে, পালন করেন। তো তাদের বিভিন্ন কুল ক্ষেত্র, তাদের মাত্রা, তাদের যে পেডিগ্রি আছে সেই অনুসারে সেভাবে নীতি নির্ধারণভাবে পালিত হয়, নিষ্ঠার সাথে পালিত হয়। তো তার সাথে যুক্ত থাকুন, মহাদেবকে জল দিন। তিনি আশুতোষ, তো তিনি তো আর কিছু চাননি। তাহলেই দেখবেন মহাদেবের মাথায় কি আছে, চাঁদ আছে তো, এবং দেবী গঙ্গা আছে, তিনি ধরে রেখেছেন। গঙ্গা কি? ভগবানের পা ধোয়া জল। সেজন্য ভগবানের পুজোয় কখনো গঙ্গা জল ব্যবহার করা হয় না। আমাকে অনেকে বলে গঙ্গা জল দেওয়া, ভগবানকে তার পায়ের জল তাকে দেওয়া কি করে যায়? তার পা ধোয়া জল তো মহাদেবের মাথায় আছে। এবং মহাদেব দেখবেন মেন কাশী কোথায় আছে? গঙ্গার পাশে, যেখানে নিত্য তাকে সেই দিয়ে তার পূজা পাঠ, তার বিধিবদ্ধ পদ্ধতিতে সেটা চলে। আমরা বুঝে করি বা না বুঝে করি, কাজটা আমরা সেটাই করি, কারণ সেভাবেই সেটা নির্দিষ্ট করা আছে। তো সেটা করুন, তাতে দেখবেন চন্দ্র, যেহেতু পুনর্বসু নক্ষত্র মানে কি, বৃহস্পতি আস্তে আস্তে চন্দ্রের ঘরের দিকে যেতে থাকছে, সেটা তুঙ্গ অবস্থার দিকে যেতে থাকছে, এবং তো বৃহস্পতি ঢুকে যাবে 1 ডিগ্রির কম। তো চন্দ্রকে, মহাদেবকে যত আপনি তার আরাধনা, তাকে যতটা আপনি পুজো অর্চনা, তার মন্ত্র ওম নমঃ শিবায়, তার 5 অক্ষরের মন্ত্র যদি জাপ করতে পারেন, বা অন্যান্য একাধিক মন্ত্র আছে জাপ করতে পারেন, তাহলে সম্পূর্ণ সোল তো পবিত্র হবেই, কিন্তু তার সাথে যেটা হবে, আপনার চন্দ্র, মন, আপনার মনুষ্যত্ব, হিউম্যানিটি, কম্প্যাশন, সেগুলো পবিত্র হবে। ডোনেশন, দাতা। আমি বহু কৃপণ লোককে দেখেছি মহাদেবের স্তুতি করে করে তার মধ্যে সেই কৃপণত্ব চলে গেছে। মানে এটা তো সে বুঝতে পারবে না, বাইরে থেকে একটু অবজার্ভ করলে বুঝতে পারবে। তার মেটেরিয়াল চাহিদা কমে গেছে প্রচুর পরিমাণে। আর মহাদেবের থ্রু ছাড়া আপনি পরম ভগবানের কাছে কখনো পৌঁছাতে পারবেন না, বলাই আছে। তার থ্রু দিয়ে যেতে হবে। তিনি হচ্ছেন সেই যোজক। তো তাকে আরাধনা করুন, দেখবেন এই জায়গার যে আমাদের যে নেগেটিভ জায়গা রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে হবে। নিজের ক্রোধ, নিজের রাগ, নিজের তামস গুণ, হ্যাঁ। এবং মনে রাখবেন এই দুটো নক্ষত্র কিন্তু যথাক্রমে আমাদের পায়ের একদম অ্যাঙ্কেল অংশ, পায়ের চেটো অংশ দেখে। রেবতী নক্ষত্র আঙ্গুল, ফ্যালাঞ্জেস অংশ এবং চেটোর একদম শেষের দিক দেখে। তো এই অংশগুলোকে নজর দেবেন শরীরের, যাতে অর্থোপেডিক সমস্যা রয়েছে, যাদের বাত রোগ আছে, বাত মানে বাত পিত্ত কফ, শরীরে বায়ুদোষের জন্য যে রোগ তৈরি হয়, ব্যথা বেদনা, সেটা অস্থি বা পেশি
বা নার্ভাস সিস্টেম সেগুলোতে নজর দেবেন, হজম শক্তি রিলেটেড জায়গায় নজর দেবেন এবং কনজারভেটিভ জীবনযাপন করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।